প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির বিশেষ আলোচনা এই সময় বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছি মিসেল ইমাম খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আরো কি ভয়ঙ্কর সময় সামনে, আর এ নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। রয়েছেন ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। রয়েছেন সৈয়দ ইস্তেক রেজা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, এবং শোয়েব চৌধুরী, সম্পাদক মন্ডলীর সভাপতি, দি এশিয়ান এজ। প্রথমেই আমি শুরু করতে চাই ডক্টর কামরুল হাসান খান, আপনাকে আমি শুরু করতে চাই। আপনি তো জানেন যে 8ই মার্চের পর থেকে বাংলাদেশে যে করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা তা হু হু করে বেড়ে চলেছে, যেটা আমি ভূমিকা উল্লেখ করেছি। এবং প্রতিদিন যাচ্ছে, নতুন একটি দিন আসার সঙ্গে সঙ্গে তার পরের দিনের আগের দিনের রেকর্ডটিকে ভেঙে যাচ্ছে, যার ফলে মানুষের ভিতরে একটি আতঙ্ক আছে, একটি সংশয় আছে, মানুষের ভিতরে একটি বিভীষিকাময় ভয় কাজ করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বিশেষ করে যখন লকডাউন খুলে দেওয়া হলো, আবার কিছু মানুষ আছে খুব স্বাভাবিক ভাবেই রাস্তা, রাজপথ, বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে বিচরণ করছে, কিন্তু একদিকে ভয়, অন্যদিকে অসচেতনতা, এই দুইয়ের সংমিশ্রণ যে মৃত্যুর যে মিছিল বেরোচ্ছে, প্রতিদিন সংযুক্ত হচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ সেলিম উমরা খান। আজকে আমাদের এর সাথে আলোচনা যারা আছেন তাদের শুভেচ্ছা জানাই, এবং এর মধ্যে যারা আমাদের মাই টিভির দর্শক রয়েছে তাদের অভিনন্দন জানাই। প্রথমে এই ভয়ঙ্কর, বলতেই হবে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মোকাবেলা আমরা করছি, এবং এর পরিস্থিতি সম্মুখ ভাগে যারা যুদ্ধ করে চলেছেন, আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, তাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আপনার এই আলোচনায় যুক্ত হতে যাচ্ছি। আজকে প্রায় 5 মাস অতিক্রান্ত হলো। যদি আমি 31শে ডিসেম্বর ওহান শহর থেকে যে সংক্রমণটা শুরু হলো, তো 5 মাসে কিন্তু আজকে আপনি দেখবেন ইতিমধ্যে প্রচুর গবেষণা হয়েছে, প্রচুর কার্যক্রম হয়েছে বিশ্বব্যাপী। এই করোনা ভাইরাস বিশ্বের মধ্যে প্রথম যে প্রায় 213টি দেশ এবং অঞ্চলকে আক্রান্ত করেছে। ইতিমধ্যে প্রায় 67 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। তো সেই জায়গায় কিন্তু কোনো বিষয়ে কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত উপনীত হইনি এত গবেষণার পরেও। আজও কোনো চিকিৎসার সুনির্দিষ্ট হয়নি। আজও আমরা কোনো ভ্যাকসিনের সেই নির্দিষ্ট যে সফল পরীক্ষা এখনো শেষ হয়নি। তারপরেও ধরেন যে আমরা কিভাবে প্রতিরোধটা যথাযথভাবে সেটা কিভাবে চড়াচ্ছে, এগুলিকে নির্দিষ্ট কিছু হয়নি। এর মধ্য দিয়েও আমি অবশ্যই বলবো বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমার মনে হয় যে শুরু থেকে প্রতিটা মুহূর্তে সময়োচিত কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেটাই আমাদের সবচেয়ে ভরসার জায়গা। যারা দিক নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করেছে তারা কিন্তু সফলতা দেখিয়েছে। যারা সেই সমস্ত দিক নির্দেশনাকে যথাযথভাবে মূল্যায়ন করেনি বা তারা বাস্তবিকভাবে কার্যকর করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ভয়াবহ পরিস্থিতি দেখেছি, এবং সে তার অগ্রভাগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা 1.5 মাস সময় ডক্টর কামরুল হাসান খান, আপনি বলেন যে আমাদের সামনে এতগুলো উদাহরণ থাকার পরেও, সংক্ষেপে বলবেন যে থাকার পরেও বাংলাদেশে এমনটি কেন হচ্ছে যে আমাদের সামনে অনেক ভুরি ভুরি উদাহরণ আছে, আপনি বলার চেষ্টা করলেন, কিন্তু তারপরেও এটি কেন হচ্ছে? জনাব সেলিম, আমরা এই বিষয়গুলো নিয়ে এত কথা বলেছি যে এখন আর কথা বলারও মনে পরিস্থিতি নেই। কারণ আমরা পত্রপত্রে লিখেছি, বলছি যে আমরা যারা কাজ করছি শুরু থেকেই, আমরা একটা টিম, প্রায় 20-25 জন একটা টিম, আমরা সব সময় কথা বলছি। কিন্তু আমাদের দুঃখ লাগে যে মনে হয় যে দেশের সুধী মন্ডলী আর যারা কর্তব্য তার মধ্যে একটা দূরত্ব আছে, বা তারা এগুলি বোধহয় দেখেও না, শুনেও না, বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কার্যক্রম সেগুলি নিয়ে তাদের মাথা ব্যথা, তাদের নিজেদের মতো করে চলছে। তো আপনি প্রথমে যে কথাটা বলছেন, সত্যিকার অর্থে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আজকে আমরা, এখনো সময় আছে। আমরা এর মধ্যে দেখেছি জোনিং সিস্টেম করতে যাচ্ছে, কিন্তু কথা হলো যে এইরকম উন্মুক্ত করে কিন্তু আমরা এটাকে কন্টেইন করতে পারবো না, এই পরিস্থিতিকে ধারণ করতে পারবো না। তা আমরা আশা করব যে যত পরিস্থিতি খারাপ হোক, আমাদের সরকার বা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর এবং সংশ্লিষ্ট যারা রয়েছে, বিশেষ করে আজকে যে পরিবহন সেক্টর বা হাট বাজার যেগুলো আছে, এগুলো যদি নিয়ন্ত্রণ আমরা না করতে পারি যথাযথ, তাহলে কিন্তু মৃত্যুর মিছিল যেভাবে বাড়বে, সংক্রমণের সংখ্যাও কিন্তু বাড়ছে। কারণ ইতিমধ্যে আমাদের ঈদকে ঘিরে কিন্তু সংক্রমণের আরো বড় বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে। মানুষ গিয়েছে, ফিরে আসছে, এখানে কিন্তু আপনার নতুন করে সংক্রমণের একটা বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। সে কারণে এই মুহূর্তে আমাদের জরুরি ভাবে সবাই মিলে
কিন্তু এই জায়গাটা আমাদের প্রতিরোধ গড়ে তোলা দরকার বলে আমি ধন্যবাদ ডক্টর কামরুল হাসান। সৈয়দ ইশতিয়াক, আপনার কাছে আমি যাই। আপনি যে গণমাধ্যমে আছেন আমি জানি, এবং আপনি বলুন যে এই যে বাংলাদেশে নানা রকম, যেটা অধ্যাপক কামরুল হাসান খান বলার চেষ্টা করলেন, যে আমাদের সামনে আছে উদাহরণ আছে, যে গাইডলাইন আছে, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাইডলাইন আছে, বিভিন্ন দেশে উদাহরণ আছে। তারপরে বাংলাদেশে আপনি জানেন যে 8ই মার্চের পর থেকে একটা কি ধরনের একটি হজরব পরিস্থিতির সৃষ্টি হলো, এবং এখন মৃত্যু মিছিল বেড়েই চলছে প্রতিদিন। আসলেই কিন্তু মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যারা এখনো এখানে কথা বলছি, আমরাও কিন্তু কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমরাও নিরাপদ আছি কিনা, বা কি অবস্থায় হবে, কার কি একটি আতঙ্ক বিরাজ করছে আমাদের ভিতরে। তবে আমরা কেন পারলাম না বিষয়গুলোকে প্রয়োগ করতে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে এনফোর্স করতে পারলাম না কেন, যে গাইডলাইন ছিল সেগুলোকে কেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না? আসলে সংকটটি কোথায় ছিল, আপনি যদি সংক্ষেপে বলেন। আমরা আমাদের সামনে দৃষ্টান্ত সব ধরনেরই ছিল। ওয়ের গাইডলাইন ছিল, আমাদের সামনে সফল দেশের দৃষ্টান্ত ছিল, আমাদের দেশে ব্যর্থতার দৃষ্টান্ত ছিল। ভিয়েতনামের দৃষ্টান্ত আছে, আমাদের সামনে আমেরিকার মতন ব্যর্থতার দৃষ্টান্ত আছে। আসলে আমরা কোনটাকে বেছে নিব সেইটা হলো আমাদের সিদ্ধান্তের জায়গাটা থেকে আমার মনে হয় যে আমরা বড় ধরনের কোনো প্রোগ্রেস করতে পারি। আমাদের সাথে দেশ পশ্চিমবঙ্গের দৃষ্টান্তই যদি আমরা নেই, সেই জায়গায়ও কিন্তু আমরা পৌঁছতে পারি। আমরা দেখেছি যেটা যে তারা প্রথম থেকে লকডাউনের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ছিল, এবং মানুষকে তার ঘরে রাখতে পেরেছে, সেটা যে কোনো প্রকারেই হোক। এবং তারা ধীরে ধীরে যে প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়েছে, যে কিছু কিছু ভাইরাস মুক্ত অঞ্চল ঘোষণা করেছে, গ্রিন জোন করেছে, কিছু কিছু কম এফেক্টেড অঞ্চলকে অরেঞ্জ করেছে, এবং একেবারেই যেটি বেশি এফেক্টেড সেটাকে রেড জোন করে তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে কোথায় খুলবে কোথায় খুলবে না। আমরা এখন কি করছি, উল্টোটা করেছি। আমরা আগে খুলে দিয়ে যখন বলছি যে আমরা রেড জোন, ইয়েলো জোন এবং অরেঞ্জ জোন করবো, পুরো উল্টা পথে। আমার কাছে শুরু থেকে যেটা মনে হয়েছে যে আমাদের কোনো সেন্টার পয়েন্ট ছিল না। নিঃসন্দেহে আমাদের সেন্টার পয়েন্ট মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নানা ধরনের রাষ্ট্রীয় নীতি নির্ধারণী উদ্যোগ নেবেন, কিন্তু কোভিড-19 স্পেসিফিক্যালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দায়িত্ব বা স্বাস্থ্য অধিদপ্তরের, সেখানে তাদের হাতে সেন্টার পয়েন্ট লিডারশিপটা ছিল বলে আমার কাছে মনে হয় না। এটা সেগ্রিগেটেড হয়ে হয়ে নানা জায়গায় চলে গেছে, এবং আমরা দেখেছি যে নানা ধরনের অদ্ভুত অদ্ভুত সব সিদ্ধান্ত এসেছে। আপনি সাংবাদিকতা করেন, শোয়েব ভাই সাংবাদিকতা করেন, আমরা বলি যোগাযোগ। আমার কাছে মনে হয় যে শুরু থেকে আমাদের মানুষের সাথে একটা যোগাযোগই স্থাপিত হয়। আমরা সাধারণ ছুটি বলেছি, এবং শুরুর দিকে সেনাবাহিনী নামিয়েছি, পুলিশ সেনাবাহিনী, র্যাব, তারা চেষ্টা করেছে মানুষকে ঘরে রাখতে, কারণ তাদের মগজে ছিল লকডাউন। আর মানুষকে বার্তা দিয়েছি যে এটা একটা সাধারণ ছুটি। ফলে যেটা হয়েছে, আমাদের এই কমিউনিকেশনটাই কখন এস্টাবলিশ হয়, মানুষ এটাকে ছুটি হিসেবে নিয়েছে। এবং শুরু থেকে আমরা যেটা করেছি, একদম শুরুতে কয়েকদিন যেতে না যেতে আমরা ত্রাণ কার্যে নেমে পড়তে দেখেছি রাজনৈতিক নেতাদেরকে, কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আমার কাছে মনে হয় বাংলাদেশের এখনকার আর্থিক অবস্থা যে জায়গায় আছে, তাতে প্রথম 15 থেকে 20 দিন কেউ না খেয়ে মরতো না। আমাদের এত দ্রুত ত্রাণে যাওয়াটা ঠিক হয় না। যদি যেতেও হয়, খুব স্পেসিফিক যাচাই করে করে, পরীক্ষা করে করে কোথায় প্রয়োজন সেই জায়গায় যাওয়া প্রয়োজন ছিল, কিন্তু ইন জেনারেল একটা কঠোর লকডাউনের প্রয়োজন ছিল। আমরা সেটা করতে পারি। আজকে যে জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি, এটিকে বলতে পারেন আমরা একটা পরিবেশ। আমি এখন আতঙ্কিত, আপনি আতঙ্কিত, শোয়েব ভাই আতঙ্কিত, সবাই আতঙ্কিত। আজকে এতজন চিকিৎসক মারা যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, আমাদের 4 জন সাংবাদিক মারা গেছেন, 4,500 পুলিশ আক্রান্ত হয়েছে, 70 থেকে 80 জন র্যাবের সদস্য আক্রান্ত হয়েছে। আমরা এমন একটা জায়গায় ছেড়ে দিয়েছি সবাইকে। এখন যেটি হয়েছে, এখন আপনি সরকার হয়তো অর্থনীতির বিবেচনায় অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বাস্তবতা এটি হলো আপনি এখন মৃত্যুর মুখোমুখি। এখন যে কোনো কিছু হয়ে যেতে পারে, আমি আক্রান্ত হতে পারি, আপনিও হতে পারেন। এবং এই অবস্থায় আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকের নিজস্ব সচেতনতা ছাড়া, যেটুকু আমরা বুঝি সেইটুকু ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। এবং আমাদের সামনে এখন কি আছে আমরা জানি না। আজকে শুনলাম কক্সবাজার জেলা লকডাউন করা হয়েছে। এখন এই পিসমিল লকডাউন কতটা উপকার দেবে জানি না, তারপরেও যদি খুব কঠোর ভাবে আমরা যদি আগামী 15টা দিন অন্তত কিছু একটা করতে পারি, মানুষকে ঘরে আটকে রাখতে পারি, তাহলে হয়তো ভাইরাসের বিস্তারটাকে আমরা আটকে রাখতে পারবো। কিন্তু আমরা আজ পর্যন্ত ভাইরাসকে ফ্ল্যাটেন করার যে প্রসেস, সেই জায়গাটায় কোনো ধরনের সক্রিয় দেখি নেই। এবং আপনি টেস্ট বেড়েছে, ফলে আক্রান্তের সংখ্যা বেড়েছে, এবং আক্রান্তের পার্সেন্টেজ যদি দেখেন, আমি যদি ভুল না করে থাকি, 20 থেকে 21%। এটি কিন্তু ভয়ঙ্কর। যা টেস্ট করা হচ্ছে, আক্রান্তের সংখ্যা, টেস্ট এবং আক্রান্তের যে সংখ্যা, সেটি
20% মানে আপনি চিন্তা করেন, আপনি যদি 2 কোটি লোকের টেস্ট করতে পারতেন তাহলে আজকে আক্রান্তের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতো। এবং এই বিবেচনায় 20% লোকের আক্রান্ত হওয়া সাংঘাতিক ভাবে, আমি বলবো একটা ভাইরাসের লাল চোখ দেখছি আমরা, তখন কার কি হয় আমি জানি। ধন্যবাদ আপনাকে। ডক্টর লেনিন চৌধুরী, আপনি বলুন যে আমি একটু পিছনে যেতে চাই যে আপনি জানেন যে পূর্বাভাস ছিল যেটি জন হপকিন্সের যে মে পর্যন্ত 50,000 আক্রান্ত হতে পারে, এবং যেটা রেজা একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন যে বাংলাদেশে বর্তমান সময়ে কিন্তু কিছুটা বাড়ানো হয়েছে যেটি টেস্টের সংখ্যা, পরীক্ষার সংখ্যা, যদিও এটি মানে কাঙ্ক্ষিত পর্যায়ে না, 10,000 11,000 করা হচ্ছে এত লোকের ভেতরে। আপনি কি মনে করেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন হপকিন্স যে মন্তব্য করেছিল, প্রেডিকশন করেছিল বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশে 80% লোক আক্রান্ত হতে পারে, 9 কোটি লোক আক্রান্ত হতে পারে যদি ধারায় চলতে থাকে, 20 লক্ষ মানুষের মৃত্যু হতে পারে, এগুলো কিন্তু অনেক সময় আমরা উড়িয়ে দিয়েছি, আমরা বলেছি এটা কখনোই সত্য নয়। কিন্তু এই ধারা যদি চলতে থাকে, এবং তাহলে আপনার কাছে কি মনে হয় এই প্রেডিকশনটা কি হতে পারে যদি আপনি বলেন? আচ্ছা, বর্তমানে আমাদের শনাক্তের সংখ্যা হচ্ছে 60,000-এর একটু বেশি, এবং পাবলিক হেলথের রোগ তত্ত্বেও একটি সাধারণ রীতি রয়েছে, সেটি হচ্ছে যেখানে টেস্ট কম করা হয় সেখানে শনাক্ত যা হয় তার 10 গুণ থেকে 40 গুণকে সঠিক আক্রান্তের সংখ্যা হিসেবে হিসেব করা হয়। সেই অনুযায়ী বাংলাদেশে যদি এখন আমরা 60,000 মানুষকে কম বেশি শনাক্ত করা ধরে থাকি, তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী 6 লক্ষ মানুষ কমপক্ষে আক্রান্ত, আর যদি 40 গুণ ভাবি তাহলে প্রায় 2 কোটি 40 লাখ মানুষ আক্রান্ত। তার মানে জন হপকিন্স অথবা ইউনাইটেড নেশনস আক্রান্তের যে সংখ্যাটার কথা বলেছিল আমরা ক্রমশ সেই দিকে যাচ্ছি। কিন্তু মৃত্যুর সংখ্যা নিয়ে একটি ব্যাপার রয়েছে, কারণ জন হপকিন্স অথবা ইউনাইটেড নেশনস তারা মৃত্যুর সংখ্যাটা হিসেব করেছিল উহানের যে ভাইরাসটা আক্রমণ করেছিল, যেটার ভেরিয়েন্টটা ইটালিতে আক্রমণ করেছে, সেই মৃত্যুর হারটাকে হিসেব করে। ফলে তারা যে মৃত্যুর হারের কথা বলেছিল এটি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এই হারটি অনেক কম হবে বাংলাদেশে যদি আমরা। কিন্তু ডক্টর লেনিন চৌধুরী, যে আমরা তো সে কাঙ্ক্ষিত পর্যায়ে যে আমরা টেস্ট করতে পারছি না, সকলেই কিন্তু আপনারা যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন সকলেই বলেছেন যে মোর অ্যান্ড মোর টেস্ট, যেটা আমরা জানি যে যেটি বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সবাই বলবার চেষ্টা করেছে, কিন্তু সেই জায়গাটি তো আসতে পারছি না। তাহলে আপনি কিভাবে বলবেন যে সেই পর্যায়ে আমরা যাচ্ছি না? এখানে কি আপনি উত্তর? সেটা কি হলো দুটো ব্যাপার। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে এপিডেমিক প্রজেকশন মডেল অনুযায়ী আমরা রোগতত্ত্ব মানে সংক্রামক রোগতত্ত্ব বা এপিডেমিওলজির একটি রোগ অনুমানের একটি পদ্ধতি আছে, আমরা বলি এপিডেমিক প্রজেকশন মডেল। আমরা সেই এপিডেমিক প্রজেকশন মডেল ব্যবহার করেই বলছি যে বাংলাদেশের সংক্রমণের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে গিয়েছে, কমপক্ষে আপনার সেটি ন্যূনতম 6 লাখ থেকে আমরা 2 কোটির মতো আক্রান্ত হয়েছে, এটি ঠিক। কিন্তু মৃত্যুর সংখ্যাটা আমি ইউনাইটেড নেশনস এর সাথে অথবা জন হপকিন্সের সাথে একটু ভিন্ন মত পোষণ করছি, এই জন্য যে কোনো ভাবেই হোক না কেন সাউথ ইস্ট এই যে ভেরিয়েশনটা, অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় যে ভাইরাসটা আমাদেরকে সংক্রমণ করেছে, এতে মৃত্যুর হার উহান, ইটালি, নিউ ইয়র্কের যে স্পেন অথবা ব্রাজিল তার মতো না। এইসব মিলিয়ে আমরা যেটা বলতে পারি যে আমাদের আরো ভুগতে হবে। প্রথম থেকে যে ব্যাপারটা ঘটেছে সেটি হলো বাংলাদেশের এই যে মহামারী প্রতিরোধের জন্য যেরকম রোগতাত্ত্বিক একটি মডেল অনুসরণ করার কথা সেটা না করে আমাদের নীতি নির্ধারকরা দায়িত্ব দিয়েছিলেন যারা চিকিৎসা করে, অর্থাৎ ক্লিনিক্যাল মেডিকেল স্পেশালিস্ট, তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এটি প্রতিরোধ করার জন্য। আমি মনেই করতে পারি আজ থেকে অনেক আগে, সম্ভবত ফেব্রুয়ারির 17 তারিখ ছিল, RTV-তে একটা প্রোগ্রাম, সেখানে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর রুহুল হক সাহেব ছিলেন, সচিবের সভাপতি ইকবাল আরসালান সাহেব ছিলেন, এবং বাংলাদেশ সোসাইটি অফ ফিজিশিয়ান্স এর সাধারণ সম্পাদক আহমেদুল কবির সাহেব ছিলেন, আমি ছিলাম সেখানে। সোসাইটি অফ ফিজিশিয়ান্স এর সাধারণ সম্পাদক ডক্টর আহমেদুল কবির বলেছিলেন RTV সেই প্রোগ্রামটা যে তিনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন বাংলাদেশে COVID-19 বা করোনা প্রবেশ করবে না। তিনি কিন্তু একজন ক্লিনিক্যাল মেডিকেল স্পেশালিস্ট, তিনি যখন পাবলিক হেলথের ব্যাপারে প্রেডিকশনটা করেন তখন কি দাঁড়ায়। একটি বিরতির পর আমি আবারও এখান থেকে আপনার কাছে আমি আসবো। দর্শক, নিশ্চিত ছোট্ট একটি বিরতি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। দর্শক, স্বাগত
মাই টিভির বিশেষ আলোচনা এই সময় বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছি মিস সেলিম আমরা খান। আলোচনা করছি আরো কি ভয়ঙ্কর সময় সামনে। আবার যাচ্ছি ডক্টর লেলিন চৌধুরী আপনার কাছে। আপনি বলতে চেয়েছিলেন যে কোন কোন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলবার চেষ্টা করেছিলেন ফেব্রুয়ারির দিকে, আমরা সেটি গণমাধ্যমে দেখতে চেষ্টা করেছি যে বাংলাদেশে কোনোভাবেই করোনা ভাইরাস সংক্রমণের কোনো সুযোগ নেই। আপনি বলছিলেন সেই জায়গাটিকে দিয়ে আবার শুরু করেন আপনি। এরপরে যে ব্যাপারটি দাঁড়ালো, ধরুন এই জাতীয় সংকটটিকে মোকাবেলা করার জন্য একটি জাতীয় সমন্বয় কমিটি হলো, তার প্রধান নিঃসন্দেহে মন্ত্রী মহোদয় থাকবেন, অসুবিধা নেই। কিন্তু তারপরে 42 জনের এই কমিটিতে আমরা দেখলাম 26তম ব্যক্তি হচ্ছে প্রথম থেকে, মানে দ্বিতীয় থেকে 26তম ব্যক্তি হচ্ছে সচিব। আচ্ছা আমাকে আপনি বলুন, সচিবদের দিয়ে করোনা প্রতিরোধ, এটি ব্রিটিশ আমলের ভাবনা হতে পারে, আজকের যুগের ভাবনা না। আমাদের আমলেও এটা ছিল না। জি, ব্রিটিশ আমলেও ভাবনা আসে নাই। আচ্ছা, দ্বিতীয় সংক্রামক ব্যাধি আইন করতো না 1918 সালে। দ্বিতীয়ত তারপরে যেটি দাঁড়ালো, আমাদের সমালোচনার প্রেক্ষাপটে একটি টেকনিক্যাল এবং অ্যাডভাইজারি কমিটি হলো। তার প্রধান কাকে করা হলো? একজন শিশু রোগ বিশেষজ্ঞ। আমি আবারও বলছি, শিশু রোগ বিশেষজ্ঞ, কোন সংক্রামক রোগ তত্ত্ববিদ নন, কোন পাবলিক হেলথ স্পেশালিস্ট নন। আপনি দেখুন, পুরো করোনার সাথে যুদ্ধ করার জন্য আইডিসিআর এর মতো একটি প্রতিষ্ঠানকে, একটি মাত্র প্রতিষ্ঠান, তাকে দায়িত্ব দেওয়া হলো। তারা 2000 পরীক্ষার কিট নিয়ে কত পরীক্ষা না করে এই করোনা যুদ্ধে জয়ী হওয়া যায় সেই জাতীয় একটি অবাস্তব পথে গেল। এবং মাঝখানে কি হলো, যে গাইডলাইন গুলো তৈরি করলো, যখন যেটা হওয়ার কথা সেটা না করে উল্টোটা করা শুরু করলো। আমরা মনেই করতে পারি সাধারণ ছুটি, গণপরিবহন বন্ধ। আমরা মনেই করতে পারি গার্মেন্টস শ্রমিকদের ডাকা হলো সাধারণ ছুটি, গণপরিবহন খোলা। গার্মেন্টস শ্রমিকদের ঢাকায় ডাকা হলো, গণপরিবহন বন্ধ। আবার ফেরত পাঠানো হলো, ঈদের ছুটিতে পাঠানো হলো। সব কিছু মিলে এই করোনা ভাইরাসের সংক্রমণটাকে সারা দেশে দক্ষতার সাথে ছড়িয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার সেটি বললো। তারপরে তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যেভাবে বলা শুরু করলেন যে কোনো অসুবিধা নাই, তারা চীনের চেয়ে দ্রুত একটি হাসপাতাল তৈরি করতে পারবেন, তাদের সবকিছু প্রস্তুত। আর এখন আমরা কি দেখছি, পথে পথে মানুষ ঢাকাতে, চট্টগ্রামে করোনা রোগী নিয়ে আইসিইউ বেডের জন্য ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখছি তারা বেড পাচ্ছে না। এবং কি দাঁড়াচ্ছে, ভিআইপিদের আলাদা হাসপাতাল করার কথা ছিল, পারলো না। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি হেলথ, তিনি কেন সিএমএইচ এ ভর্তি হবেন? তার নিজের যে হাসপাতাল, সেখানে ভর্তি হওয়ার তার আত্মবিশ্বাস নাই। শ্রদ্ধেয় আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তার অসুস্থতা, তিনি কেন ঢাকা মেডিকেল অথবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন না? তার মানে তিনি কি তার নিজের হাতে গড়া স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল না? এই করোনা সংকট কিন্তু আমাদের কতগুলো জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। সে জায়গাটা হলো, আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জায়গায় আসতেই হবে। এবং স্বাস্থ্য ডক্টর লেইন ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করি, তারপরে শেষ করব আপনার কাছ থেকে। আপনি বলুন যে এই যে আপনি বলবার চেষ্টা করলেন যে পরিকল্পনার ঘাটতি ছিল, অর্থাৎ প্রথম দিকে আমরাও জানি যে গণমাধ্যমে আমাদের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা অনেক অনেক কথা বলেছে, যেটি কিছুই হবে না, নানা রকম কথা বলেছে, তাদেরকে এখন দৃশ্যত দেখা যাচ্ছে না। এখন বাংলাদেশ যে সংকটের ভিতরে পড়েছে, মানুষ যে সংকটের ভিতরে পড়েছে, মানুষ যে একটি দুর্ভোগের ভিতরে পড়েছে, মহাদুর্যোগের ভিতরে পড়েছে, এটি থেকে পরিত্রাণ কিভাবে হবে বা এখন পরিকল্পনা কিভাবে করা যায়? এখনো আমি মনে করি অন্তত আরো 2 সপ্তাহের জন্য, আগামীকাল থেকে অন্তত আরো 2 সপ্তাহের জন্য লকডাউন বলবৎ করা উচিত। রেড গ্রিন জোনে ভাগ যেটি করা হচ্ছে এটি থাকুক। রেড জোনে একটি চিরুনি অভিযান, টেস্ট অভিযান, একটি স্বল্প মূল্যের র্যাপিড টেস্ট, আমি র্যাপিড অ্যান্টিবডি বলছি না, র্যাপিড টেস্ট, সেটা ইমিউনো ডায়াগনস্টিক্স হোক, র্যাপিড আরটিপিসিআর হোক, যেটাই হোক, একটি র্যাপিড টেস্ট চিরুনি অভিযানের মতো চালনা করা হোক। ইউরোজেন জোনে আপনার রোগীকে শনাক্ত করে তার কন্ট্যাক্ট ট্রেসিং, তাদের টেস্ট, কোয়ারেন্টাইন, আইসোলেশন, এসবের মধ্য দিয়ে সেই জায়গাটিকে গ্রিন করার উদ্যোগ। এগুলো না হলে কিন্তু আমরা এই সংকট থেকে বেরোতে পারবো না। একটি বিষয় মাথায় রাখতে হবে, করোনা ভাইরাস কোনো নেতা চেনে না, কোনো বক্তৃতা বোঝে না। তারা তাদের সংক্রমণ এর যে তীব্রতা, যে আক্রমণের যে ক্ষমতা, এতে কিন্তু আমরা দেখুন ইতিমধ্যে আমরা আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু মানুষকে হারিয়েছি। অনেক গুরুত্বপূর্ণ মানুষ ইতিমধ্যে অসুস্থ হয়ে রয়েছেন। সামনের দিনগুলো যদি আমরা আমাদের প্রতিরোধের যুদ্ধটাকে আমরা চালিয়ে না যাই রোগতাত্ত্বিক পরিকল্পনার অধীনে, তাহলে কিন্তু আমাদের সামনে আরো দুঃসময় আসবে। তাতে আমরা যেমন সব দেহের সৎকার বেশি করতে হবে, লাশের মিছিল বেশি দেখতে হবে, এবং স্বজনের ভোগান্তিতে আমাদের কান্নাও কিন্তু বেড়ে যাবে। অতএব সাধুকে এখনই সাবধান হতে হবে।
ধন্যবাদ ডক্টর লেলিন চৌধুরী। শোয়েব চৌধুরী, আপনি বলুন যে আপনি তো একটি পত্রিকার সাংবাদিক মন্ডলীর সভাপতি এবং বাইরের পত্রিকার সাথে সম্পৃক্ত আছেন, গণমাধ্যমের সঙ্গে আমরা জানি। আসলে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে, আমরা জানি যে সাউথ এশিয়ার ভিতরে বাংলাদেশ শীর্ষ অবস্থানে আছে, মাঝে মধ্যে শীর্ষে থাকে, তার মৃত্যু সংক্রমণ শীর্ষে পর্যায়ে বাংলাদেশে আছে, এবং তারপরে এখানে জীবন জীবিকার কথা বলা হচ্ছে, এবং অনেকে বলার চেষ্টা করছেন যে আবার লকডাউন দিয়ে আবার দেশটিকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু এ নিয়ে ব্যাপক সমালোচনা, ইন্টারপ্রিটেশন আছে। আপনি কি বলবেন যে সেই জায়গাটি বলেন যে তারা কি ভাবছে, যারা বিশেষজ্ঞ আছে তারা কি ভাবছে, কি সংবাদ তারা বাংলাদেশ নিয়ে ভাবছে? আসলে এই মুহূর্তে আপনাকে অশেষ ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে, আমি জাস্ট রয়টারের একটা রেফারেন্স দিচ্ছি। রয়টার কিন্তু কিছুক্ষণ আগে ক্রিটিসাইজ করেছে ইন্ডিয়াতে এই যখন আক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি, কেন তারা লকডাউন তুলে দিচ্ছে। আমাদের এখনো কিন্তু একই অবস্থা। আপনি যদি হপকিন্সের যদি রিপোর্ট দেখেন, এই মুহূর্তে কিন্তু আপনার নতুন করে কয়েকটা দেশ কিন্তু আপনার চায়নাকে, ইটালিকে ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ, পেরু, মেক্সিকো, ব্রাজিল। হ্যাঁ, বিশেষ করে কারণটা হচ্ছে যে তারা কিন্তু তাদের শুরুটা কিন্তু ভালো করেনি, যেটা আমরা করেছি। আমাদের ক্ষেত্রে আমরা শুরুটা ভালো করিনি, কারণ আমাদের প্রথম যে শনাক্ত করা হয় রোগীটি 7ই মার্চ বা 8ই মার্চ সম্ভবত, 8ই মার্চ। কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু প্রথম কিন্তু এফেক্ট হয় আপনার 24শে জানুয়ারি নেপাল। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু চিন্তা করে দেখেন, জানুয়ারি থেকে বা মার্চ পর্যন্ত আমাদের যে লকডাউনের পিরিয়ডটি, আমরা কিন্তু 2 মাস হাতে পেয়েছি, আমরা কিন্তু সময়টি কাজে লাগাইনি। সেই ক্ষেত্রে আমরা সতর্ক ছিলাম না, সেই ক্ষেত্রে আমাদের ব্যর্থতা। আমরা মিডিয়া চেষ্টা করেছি, আমি ব্যক্তিগতভাবে আমি লিখেছি, এবং সেই ক্ষেত্রে তখন কোভিড-19 নাম হয়নি, তখন চাইনিজ এম্বাসির প্রতিবাদ করেছে কেন ওয়ান ভাইরাস লিখলাম। সেই জন্য আমরাও দেখেছি যে ওই সময় আমাদের যারা চিকিৎসক যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা, বা যারা আমাদের এই প্রফেশনে যারা আছেন, যারা আমাদেরকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করেন, তাদের কাছ থেকে কিন্তু শক্ত কোনো ভূমিকা আসেনি। আমি মনে করি এখানে কামরুল ভাই আছেন, কামরুল ভাই এখন পদে নেই, বাট কিন্তু উনি একজন স্বাস্থ্য খাতের একটা আইকন। আমি মনে করি যে আসলে আমাদের প্রত্যেকটা সেক্টর থেকে কিন্তু আমরা একটা জোরালো দাবি তুলতে পারি না যে আমাদের এখনই লকডাউন করা উচিত, যেটা ভিয়েতনাম করেছিল বা নেপাল করেছিল। আমি মনে করি যে এই যে ব্যর্থতা নজিরের কারণে কিন্তু আজকে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা যেভাবে সবকিছু ছেড়ে দিয়েছি, গার্মেন্টস ছেড়ে দিয়েছি, দোকানপাট খুলে দিয়েছি, এতে করে কিন্তু সংক্রমণ বেড়ে যাচ্ছে, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা ল্যাটিন আমেরিকার দিকে যাচ্ছি। এটা আপনার ইয়ে হতে পারে, আপনার ব্রাজিল হতে পারে, পেরু হতে পারে, মেক্সিকো হতে পারে, কিন্তু এখন যদি আমরা সেই ধারাবাহিকতায় যদি শক্ত অবস্থা না গ্রহণ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ভয়াবহ বিপদের দিকে আমরা যাব। আমি আন্তর্জাতিক মিডিয়ার রেফারেন্স দিয়ে কথাগুলো বলছি, আপনার প্রয়োজনে কালকে হয়তো এটা নিউজই হবে সম্ভবত। আমি মনে করি যে এই মুহূর্তে থেকেই আমাদের আর কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার, এবং আমরা যদি ছাড়টি অব্যাহত রাখি, যেটা ডক্টর লেলিন বললেন যে আমরা মৃত্যুর মিছিল দেখবো, আমাদের শোক জানানো ছাড়া কিছু করার থাকবে না। আমি, আপনি, কামরুল ভাই বা ডক্টর লেলিন বা ইশতিয়াক ভাই, আমরা কেউ নিরাপদ নই। আমাদের নিরাপত্তার স্বার্থেই অন্তত পক্ষে শক্ত ভূমিকা নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। ডাক্তার কামরুল ইসলাম, আপনি বলুন যে এই যেটা বলবার চেষ্টা করলেন, সকলেই বললেন, সকল যারা আলোচক তারা সকলেই বলবার চেষ্টা করলেন যে লকডাউন দেওয়ার প্রয়োজন আছে, এবং নানা রকম সংকটের কথা বললেন, যে পরিকল্পনার অভাবের কথা বললেন। কিন্তু এই যে হঠাৎ করে একটি পর্যায়ে যখন সংক্রামক ব্যাধিটি একটি ওয়েবে চলে গেল, একটা বড় ধরনের জায়গায় চলে গেল, তখন লকডাউনটি উঠানোর প্রস্তাব দেওয়া হলো জীবন জীবিকার কথা বলে, এবং শুরু হলো জীবন নিয়ে জুয়াটা কেন শুরু হলো? আপনি এ প্রসঙ্গে কি বলবেন? যে এখন যে কমিটিগুলো আছে, যেটা বললেন যদি শিশু বিশেষজ্ঞ হচ্ছেন, এই কমিটির একজন অন্যতম প্রধান ব্যক্তি, যারা সংক্রামক ব্যাধি নিয়ে কাজ করে বা জনস্বাস্থ্য নিয়ে যারা কাজ করে, তারা এখানে নাই, বা তারা থাকলেও তারা সেডিমেন্ট হয়ে আছেন। তাহলে এই জুয়াটি কেন চলছে, বা কি হবে এগুলো? এই জায়গাটায় আপনার ধরেন কিছু পরিষ্কার আমাদের কাছে কিন্তু নির্দেশনা আছে, আমরা সেই জায়গায় কেন নজর দিচ্ছি না। শোয়েব ভাই যে কথাটা বলছি আমি একটু দ্বিমত করি। আমরা কিন্তু শুরু থেকে একদম জানুয়ারি 1 থেকে একটা গ্রুপ কঠোরভাবে আমরা সমালোচনা করছিলাম, এবং আমরা সমালোচনা না, আমরা পদক্ষেপ নেওয়ার জন্য কি করতে হবে। কারণ WHO এত চমৎকার যেমন আমি এখন আরেকটি কথা বলবো যে আনলক করার WHO 3টা আপনার বেসিস করে দিয়েছে। 1 নম্বর হলো যে আপনার সংক্রমণ নিয়ন্ত্রণে আছে কিনা, 2 নম্বর হলো যদি সংক্রমণ বাড়ে
তাহলে আপনার স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা আছে কিনা। 3 নম্বর হলো যেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের, যে সংস্পর্শে আসা রোগী বা কন্টাক্ট ট্রেসিং করার মতো যথেষ্ট নজরদারি করার সক্ষমতা আপনার আছে কিনা। এই 3টা বিবেচনা করে আনলকে যাবেন, এটা কিন্তু পরিষ্কার করে WHO বলেছে। আর আমরা এবার বলেছি যে আমাদের চিকিৎসার ধরনটা কিন্তু এরকম অন্যরকম, সেটা হলো আমরা বলি সামাজিক চিকিৎসা, বৈজ্ঞানিক চিকিৎসা। এবার কিন্তু সামাজিক চিকিৎসা বেশি গুরুত্বপূর্ণ পেয়ে গেছে। বৈজ্ঞানিক চিকিৎসা নিয়ে অনেক সমালোচনা আছে, সেখানে দুর্বলতা আছে, আমরা স্বীকার করব। আপনারা হয়তো জানেন যে আজ পর্যন্ত 22 জন চিকিৎসক, দেশের বিখ্যাত চিকিৎসকরা মৃত্যুবরণ করেছে এবং প্রায় 1000 চিকিৎসক আপনার ইতিমধ্যে আক্রান্ত আছে, তাদের পরিবার সদস্যরা কোয়ারেন্টাইনে আছে, প্রায় 3000-এর মতো আমাদের স্বাস্থ্যকর্মী, নার্স বা আদার সাপোর্টিং স্টাফ মিলে কিন্তু তারা আক্রান্ত আছে। তো এই জায়গাটা আমরা দেখছি যে সামাজিক চিকিৎসার ক্ষেত্রে যেটা মূলত ঘরে অবস্থান এবং আপনার সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব মেনটেন করা, এইটা কিন্তু আপনার একটা বড় ফ্যাক্টর রয়েছে। যারা এটা যে ইস্তাক ভাই বলেছে, আপনারা অনেকেই বলেছেন, দক্ষিণ কোরিয়া, হংকং, তারপরে আপনার সিঙ্গাপুর, এরা কিন্তু লকডাউন না করেও তারা কন্ট্রোল করতে পেরেছে। কেন কন্ট্রোল করেছে? এই যে সামাজিক চিকিৎসাটা। এবং আমি জানি হংকং এ তারা বাচ্চাদের নিয়ে পার্কে যাচ্ছে, তারা তারপরে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। তা আমি তো একটা জায়গায় তো আমাকে আটকাতে হবে। এটা বারবার বলা হচ্ছে যে আমাদের জিনিসটা আমরা ভাইরাসের আগে যেন থাকি। এখন কি পরিস্থিতি? এখন তো আমরা যখন রাস্তাঘাটে কোনো জরুরি কাজে বের হই, তখন তো আমরা দেখি যে এখানে মানে বাংলাদেশে করোনা সংক্রমণ আছে বলেই তো মনে হয় না, সে ধরনের কোনো তৎপরতা কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। এখানে কিন্তু আমি জনগণের কোনো দোষ আমি দেখছি না। কারণ আপনি যদি চিন্তা করেন যে যখন আমাদের গার্মেন্টস এর কর্মীরা যখন ঢাকায় আসলো 26 এপ্রিল খোলা হবে বলে, তারা কিন্তু জনগণ মেনেছে, কিন্তু তারা কিন্তু তারপরে ওই অনেক জায়গাতেই কন্ট্রোল করা ডিফিকাল্ট। গোটা বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে কঠোর নিয়ন্ত্রণ ছাড়া এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে। সেটা খোদ আমেরিকা বলে, ইউরোপ বলে, সেখানে কঠোরভাবে করেছেন, প্লাস পাশাপাশি কিন্তু মানবিক আচরণও করেছেন। আমাদের পাশের দেশের কেরালা কিন্তু একটা বড় এক্সাম্পল হয়ে গেল। তা এখন যেটা হয়ে গেছে সে জায়গায় আমরা পিছিয়ে ফিরতে চাই না, কিন্তু আমরা কিন্তু এখনো সমন্বয়হীনতা দেখছি। আমরা প্রয়োজন মতো কিন্তু এখনো একটি সমন্বয়হীনতা আছে। আমি আবারও হচ্ছে আমি বিরতির পর আবারও আসবো। দর্শক, আবারও নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত মাই টিভির বিশেষ আলোচনা এই সময় বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি মিস সেলিম আমরা খান। আলোচনার বিষয় আরো কি ভয়ঙ্কর সময় সামনে। আলোচনায় আছেন ডক্টর কামরুল হাসান খান, তিনি আমি প্রথম প্রশ্ন করেছিলাম। ডক্টর কামরুল হাসান, আপনি যেখানে বলছিলেন যে তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টি, যে আমাদের পরিকল্পনার কথা বলছেন, যে পরিকল্পনায় ঘাটতি আছে, যেটা আমরা আলোচনার মাধ্যমে পেলাম যে পরিকল্পনায় ঘাটতি আছে, আমাদের নানার জায়গায় সংকট রয়েছে। সেই ক্ষেত্রে লকডাউনটাও ঠিক মতো হলো না। আপনি জানেন যে লকডাউনটি যেটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, যার ফলে বলার চেষ্টা করলেন যে ওই ছুটিতে অনেকে কক্সবাজারে গিয়েছেন, পুত্র সন্তানে বেড়াতে গিয়েছেন, যে ছুটির আমেজ ছিল তাদের ভিতরে। এখন কোনোটাই হলো না। সেই মুহূর্তে আবার লকডাউন কি করা কি সম্ভব? আপনি মনে করেন যে মুহূর্তে জীবনের চাকা ঘোরানোর জন্য সচল করার জন্য চেষ্টা করা হচ্ছে, সেই মুহূর্তে কি করা সম্ভব আবারও? না, নিশ্চয়ই সম্ভব। কারণ সরকারের যেহেতু দায়িত্ব আছে বা সরকারের সে টুল আছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, সরকার বলেছেও যদি আবার সংক্রমণ বেড়ে যায় তাহলে লকডাউনে যাবে। তবে আপনি যেটা কথা বলেছেন এই জিনিসটা আমরা যেটা সময় কম ব্যাখ্যা দিতে পারবো না। জনগণকে আসলে মানসিকভাবে এই প্রক্রিয়ার সাথে মোটেই যুক্ত করা হয় নাই। আমার এর মধ্যে সুযোগ হয়েছিল জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছে, আমি উত্তরটা জেনেও তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের ছুটি বললেন কেন বলেন তো? পৃথিবীর কোথাও তো ছুটি নাই। এখানে কিন্তু প্রথমে জনগণ থেকে আপনি এই সিরিয়াসনেস থেকে আপনি দুর্বল করে, একদম সিরিয়াসনেসটা থাকলো না। ছুটি মানেই তো মানে রিল্যাক্স, ছুটি মানে বিনোদন, ঘুরে বেড়ানো, এইসব। হ্যাঁ, এইখানে দেখেন প্রথম এটা হলো যে আমি জানি যে যারা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারা ওই বইয়ের বাইরে বেরোতো, বইয়ের মধ্যে ছুটি আছে এর বাইরে বেরোতো। আমি তাকে জিজ্ঞেস করলাম যে জনতার কারফিউ কি আপনি মনে করেন কোথাও লেখা আছে যে ভারতে যেটা করলো, বা আপনার লকডাউন কোন দেশের আইনের মধ্যে লেখা আছে? আর একটা জরুরি পরিস্থিতিতে ক্যাবিনেট কিংবা মানে মহামান্য রাষ্ট্রপতি একটা শব্দ প্রয়োগ করতে পারবে না, এটা তো বিশ্বাস করি না। সারা দুনিয়া লকডাউন করলো, বাংলাদেশকে আমরা ছুটি করলো। এখান থেকে দেখবেন মানুষের সাথে কিন্তু যুক্ত করা হয় নাই। আর এই যে আমাদের শব্দগুলো,
এটা আমরা প্রথম থেকেই বলেছি যে এই হোম কোয়ারেন্টাইন, তারপরে আপনার লকডাউন, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং, এই শব্দগুলো ব্যবহার করেছে। যারা ব্রিফিং করেছে তারা কিন্তু দেখবেন মনে হয় যে বিদেশি কেউ, মানে বাংলা সেমিনারে তারা স্পিচ দিচ্ছে। আমি পার্সোনালি সবাই বলেছি আমরা যে 15 কোটি মানুষের দিকে তাকিয়ে কথা বলতে হবে। এমনও মানুষ আছে যারা টেলিভিশনে দেখে না, পত্রিকাও পড়ে না, তারা কিন্তু কম নয় বাংলাদেশে। হ্যাঁ, বস্তিবাসী যারা আছে সেখানে আমরা বলেছিলাম যে ওখানে আমাদের জনপ্রতিনিধি গিয়ে তাদেরকে পার্সোনালি মোটিভেট করতে হবে। এই জায়গাটা কিন্তু এখন আমার মনে দুর্বলতা রয়ে গেছে। তারপরে আমি জনগণকে, বাংলাদেশ জনগণকে সবচেয়ে রেসপেক্ট করি, কারণ এদের আপনি আমেরিকাতে যা ঘটছে এখন, বাংলাদেশের মানুষ কিন্তু কোনোদিন এই ধরনের ঘটনা ঘটায় নাই। না, যে কমিটি গঠন করা হয়েছে, কমিটি নিয়ে কিন্তু আপনি জানেন যে কমিটির লোকরা কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে। বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে দেখেছি যে 17 বিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছে তারা বলেছে তাদের সঙ্গে কিন্তু একটু ডিফার কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। কিন্তু কেন এই ডিফার বা কেন তাদের কথাগুলো শোনা হচ্ছে না? তাহলে কারা এই আমার কাছে মনে হয় কোন মহল মাননীয় প্রধানমন্ত্রীকে একটু অন্ধকারে রেখেছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ এখন কিন্তু ধরেন যে নির্দেশনাগুলো এত সিম্পল এবং জনগণের বোঝার কোনো ঘাটতি নেই বা এটা বাস্তবায়ন করার কোনো ঘাটতি নেই। আমি যে পদক্ষেপ করলাম, WHO বলেছে এই 3টা শর্ত মেনেই আপনারা আনলক করতে পারেন, কিন্তু আমরা দেখতে পারলাম যদি আপনি ঠিক আছে আপনি লকডাউন করবেন না, তাহলে আমরা দক্ষিণ কোরিয়ার মতো করি, হংকংয়ের মতো করি, আমরা এই সামাজিক যে বিধিগুলো আছে, স্বাস্থ্য বিধিগুলো আমরা কঠোরভাবে পালন করি। এখানে তো আপনি সব আনলক করলে হবে না, তো আপনি ধাপে ধাপে করেন। এবং ইংল্যান্ডে কি করলো? ইংল্যান্ডে তারা 5টি ধাপে 7 সপ্তাহের আনলক আস্তে আস্তে করছে। ভারতেও কিন্তু আপনার আনলকটা কিন্তু আনলক 1 তারা বলেছে। হ্যাঁ, সে কারণে আপনাকে প্রত্যেকটা জিনিস তো আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে করতে হবে। এখন আরেকটি কথা হচ্ছে যে ঊর্ধ্বমুখী যখন গ্রাফটা থাকবে বা লেখচিত্র, তখন কিন্তু আপনার লকডাউন প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। যখন আপনি এটা নিম্নমুখী হবে তখন তাহলে কেন করে আমি আপনার কাছে আবারও আসবো স্যার, যখন ডক্টর কামরুল সরকার বললেন যখন ঊর্ধ্বমুখী থাকে সেই সময় কিন্তু লকডাউনটা প্রত্যাহার করা হলো, এটির কি যুক্তি আছে? আপনি কি বলবেন যে যখন ঊর্ধ্বমুখী একদম চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে, মহামারীর পর্যায়ে যাচ্ছে, পিকে আসছে, তখন এই জিনিসটিকে উইথড্র করা হয়ে আরো পিকে নিয়ে যাওয়া হলো, এটি কেন করা হলো? আপনি এর যুক্তিটা কি আছে? এত টেকনিক্যাল কমিটি আছে, এত লোকজন আছে, এত বক্তৃতা আছে, এত কণ্ঠ আছে। আমি ব্যক্তি আমি কোন যুক্তি খুঁজে পাই না। আপনি দেখেন যখন লকডাউনটাকে ওপেন করে দেওয়া হলো, সাধারণ ছুটি এন্ড করা হলো, তা হলো যে এপ্রিল জুন মাসে আমাদেরকে এবং পরিকল্পনার মধ্যে তারা বলেছে পরামর্শ কমিটি যখন পরামর্শ দিচ্ছে যে আমাদেরকে লকডাউনে যেতে হবে, তখন সরকার সব খুলে দিচ্ছে। তার অর্থ হলো একটা বড় ধরনের সমন্বয়হীনতা। পরামর্শ কমিটি কি বলছে আর কাজটা কি হচ্ছে। এবং এখানে যেখানে শুরু থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, ডাক্তাররা, এমনকি সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক সাহেবকেও আমি দেখেছি, তারা বড় ধরনের এই লকডাউনের কথাই বলছিলেন, কিন্তু কঠোরতার কথাই বলছিলেন, কিন্তু কোথাও সেটা পালন করা হয়নি। আজকে বাংলাদেশ 20টি প্রধান সংক্রমিত দেশের একটিতে আজকে বাংলাদেশ ঢুকলো, যে এই পরিসংখ্যানটা আমরা পেলাম। তাহলে আমরা এখন কোন দিকে ধাবিত হচ্ছি? যে যুক্তির কথা আপনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো যুক্তি খুঁজে পাই না। এবং আমার কাছে মনে হয়েছে, দেখেন শেষ পর্যন্ত সরকার কি বললো, 25% সরকারি কর্মকর্তা কর্মচারী অফিস করবে। তাহলে খোলার প্রয়োজনটা কি ছিল? সেই 25% তো আপনি ঘর থেকে অফিস করতে পারতেন। আজকে ডিজিটাল বাংলাদেশে এটা সম্ভব যে ওয়ার্ক ফ্রম হোম, এবং সেটা সচিবালয়ে যে ধরনের কাজ হয় সেটা হতে পারতো। যেগুলো খুব ইমার্জেন্সি পরিষেবা দেওয়ার কথা সেটা থাকবে। সারা পৃথিবীতে যা করেছে আমরা ঠিক উল্টোটা করেছি। সারা পৃথিবীতে মানুষকে ঘরে রেখেছে, সরকারি সেবা সংস্থাগুলো মানুষকে সেবা দিয়েছে। এখানে কি করেছি? সরকারি সংস্থাগুলো সব ঘরে বসে আছে, তারা অফিসে যায়নি, তারা কোনো কাজ করেনি, আমলাতন্ত্র কিচ্ছু করেনি। ফলে এই জায়গাটা, নীতি নির্ধারণের এই জায়গাটায় বড় ধরনের একটা ঘোলাটে ব্যাপার ছিল, এবং সেখান থেকে এই ধোঁয়াশাচ্ছন্ন অবস্থান থেকে আমরা আজও বেরোতে পারি। আমি মনে করি যেটা হবার হয়ে গেছে, সমালোচনা আপনি অনেক করতে পারবেন, কিন্তু এখন আমরা যে জায়গাটা উপস্থিত, এখন আমরা কিন্তু বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছি। আমাদের সংক্রমণ বাড়ছে, যেটা লেনিন ভাই বললেন, আমি যদি WHO এবং জন হপকিন্সের সেই হিসাবে যাই, তাহলে আমার সংক্রমণ করতে হবে। সেই বিবেচনায় এখন অন্তত 15টা দিন, এই জুন মাসটা পুরো, এখন মাত্র 5 তারিখ,
অন্তত 25টা দিন একটা বড় কড়াকড়ি জায়গায় যেতে হবে আমাদেরকে, অন্যথায় আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এবং সরকার সম্ভবত সেদিকে বিবেচনা করছেও, যে তারা বলছে রেড জোন ইয়েলো জোন করবে, কিন্তু এটা পিসমিল বেসিসে করার কোনো স্কোপ নাই। এটা করতে হবে খুবই সংগঠিত ভাবে, খুবই সমন্বয়ের সাথে, এবং অত্যন্ত, আমার কাছে মনে হয় যে কোথাও যেন একটা কনভিকশনের অভাব, কোনো অঙ্গীকার নাই জনস্বাস্থ্যের ব্যাপারে, যে আমাদের একটা অঙ্গীকার থাকার কথা, অঙ্গীকারটাই আমি অনুপস্থিত দেখতে পাচ্ছি। দেখেন 2018 সালে আমরা আইনটা সংশোধন করলাম, যেখানে স্বাস্থ্য অধিদপ্তরকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর কি তার ক্ষমতা প্রয়োগ করেছে? কোথাও দেখতে পেয়েছে? বা তাকে করতে দেওয়া হয়েছে? আমরা এখনো দেখতে পাচ্ছি যে পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা আমলাতান্ত্রিক ক্ষমতা দৃশ্যমান। এই জায়গা থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে রাজনৈতিক নেতৃত্বের হাতে যদি আমরা এটা তুলে দিতে না পারি, শুধু আমলাতন্ত্র দিয়ে আমার কাছে মনে হয় না যে এই জায়গাটা আমরা কোনো ধরনের সমাধানের দিকে যেতে পারবো। আমার তরফ থেকে একটা প্রস্তাব, এই 25টা দিন 20টা দিন অন্তত একটা কড়া লকডাউনে আমরা যেন চাই। ধন্যবাদ। ডক্টর লেলিন চৌধুরী, আপনি বলেন যে বললেন যে কমিটিগুলো আছে বা কোথায় যিনি একটি অবস্কিউরিটি বা একটি ধোঁয়াশাচ্ছন্নতা রয়ে গেছে, যার ফলে বিভিন্ন কিছু বলছে কিন্তু কার্যকর হচ্ছে না, এবং উনি বললেন যে একটি কার্যকর লকডাউন দেওয়ার কথা তিনি প্রস্তাবনা করলেন। আসলে কি এটি সম্ভব কিনা, বা যে কমিটি আছে সেই কমিটি দিয়ে এটি সম্ভব কিনা, বা যে আমলাতন্ত্র পরিবেশের বেড়ে গেছে তাদের দিয়ে কি সম্ভব কিনা, বা কি করা যেতে পারে, আপনি যদি সংক্ষেপে বলেন। দেখুন, বাংলাদেশে একটি সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইন রয়েছে। সেই আইনের অধীনে এরকম একটি দুর্যোগের সময়, মহামারীর দুর্যোগের সময় লকডাউন দেওয়ার সিদ্ধান্তটা কে নেবেন? একটা জেলাতে অথবা দেশে? জেলাতে ডিসি নিতে পারে না। আমি আবারও জোর দিয়ে বলছি, ডিসি নিতে পারে না, নেবে ওই জেলার সিভিল সার্জন, কিন্তু লকডাউন ঘোষণা করছে ডিসি। আচ্ছা, স্বাস্থ্য মন্ত্রণালয় এই সময় পূর্ণ দায়িত্ব নিয়ে পুরো দেশটাকে তারা নিয়ন্ত্রণ, অন্তত মহামারী সংক্রান্ত বিষয়ে নিয়ন্ত্রণ করবেন। যেই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন গার্মেন্টস শ্রমিকদের ঢাকায় ডাকা হয়েছে, তিনি জানেন না, তখনই আমরা বুঝে যাই তিনি ঢাল তলোয়ার বিহীন একজন নিধিরাম সর্দার। কারণ এটি হতে পারে না, যিনি এই পুরো কার্যক্রমের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন তিনি জানেন না। এসব মিলে আমরা কতগুলো বিষয় কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছি। আর এর মধ্যে দুঃখজনক বিষয় সেটি হলো এদেশের সাধারণ মানুষের সাথে এক ধরনের চাতুর্যের খেলা, মাইন্ড গেম খেলা হয়েছে। যখন রুবানা হকদের মতো মানুষদের অর্থের মুনাফার দরকার, তখন অনেক কিছু খুলে দেয়া দরকার। সেটাকে বাস্তবায়নের জন্য মানুষের সামনে একটি কুতর্ক, একটি অপযুক্তি, চতুর কৌশল ছুড়ে দেয়া হলো যে জীবন আগে না জীবিকা আগে। আচ্ছা বলুন তো, যদি আমাকে প্রশ্ন করা হয় আপনার ব্রেইনটার দরকার না হৃৎপিণ্ডের দরকার? আমার তো দুটোরই দরকার, একটা দিয়ে তো জীবন চলে না। তেমনি জীবন এবং জীবিকাকে তো আলাদা করার কথাটাই হচ্ছে এক ধরনের চতুরতা, যার মধ্য দিয়ে মানুষকে মানসিকভাবে হতবুদ্ধি করার চেষ্টা হয়। আপনি দেখেন এরকম একটি ব্যাপার। আরেকটি ব্যাপার, একদম শুরুর থেকে কোভিড-19 বা করোনা রোগ নিয়ে যে সোশ্যাল স্টিগমা গুলো, সামাজিক কলঙ্ক আরোপণের যে বিষয়টি রয়েছে, যেটা আজকের দিন পর্যন্ত মৃতদেহ দাফন করা, সৎকার করার ক্ষেত্রে রয়েছে, সেই জায়গাটি দূর করার জন্য সুসংগঠিত কোনো উদ্যোগ, সামাজিক উদ্যোগ নেওয়া হয় নাই। কয়েকটা প্রজ্ঞাপন অথবা বিজ্ঞাপন দিয়েই তারা মনে করলো তাদের দায়িত্বটা শেষ হয়ে গিয়েছে। অথচ এই ঘটনাটি প্রতিদিন কিন্তু মানুষকে কি প্রচন্ড ভাবে কষ্ট দিচ্ছে। সবকিছু মিলে আমি শেষ করার আগে শুধু এটি বলবো যে আমি ইস্তিয়াকদের সাথে শতভাগ একমত। 2 থেকে 3 সপ্তাহ একটি কঠোর লকডাউনে গিয়ে, একই সাথে লকডাউন কিন্তু সমাধান না, আমাদের একটি র্যাপিড টেস্টের চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। দিনে সেই অভিযান, দিনে অন্তত 50,000 থেকে 1 লাখ টেস্ট করতে হবে। আমি একটু ছোট্ট কথা বলতে চাই যে আমাদের চিরুনি অভিযান করতে হবে বা টেস্ট গুলো করতে হবে, কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্রের যে একটি কিট ছিল সেটি তো অনুমতি এখনো পেল না। তাহলে যদি লক্ষ লক্ষ পিস প্রয়োজন হয় টেস্টিং কিট, সেগুলো কোত্থেকে আসবে বা কেন দেওয়া হলো না? লেলিন চৌধুরী, আপনি যদি সংক্ষেপে বলেন যে এই বিষয়টা কি মনে হয় আপনার কাছে? এটা বলতে গেলে আমার যে প্রথম যে কথাটা মনে হয়, আমরা দেশের ঠাকুর ফেলে বিদেশের কুকুরের পা ধরতে পছন্দ করি। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক বলেছিলেন অক্সফোর্ডে যে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, 2য় পর্যায়ে ট্রায়ালটা দেওয়ার জন্য আমরা বাংলাদেশে নিয়ে আসবো সেটি। কিন্তু আমার দেশের একজন বিজ্ঞানী একটি কিট আবিষ্কার করলেন
যিনি এই কিটের ব্যাপারে সার্স ভাইরাসের ক্ষেত্রে সিঙ্গাপুরে সফল হয়েছিলেন, সেটি এখনো ভ্যালিডেট করার জন্য পরীক্ষাগুলো আমরা করতে পারিনি। ওই কিটটি সফল হোক অথবা ব্যর্থ হোক, কিন্তু যে সময় ক্ষেপণ আমরা করেছি, আমি আজকে আপনাকে বলে দিচ্ছি, জাতি এই সময় ক্ষেপণকে কখনোই ক্ষমা করবে না। এখন না হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, আমি নিশ্চিত কোনো একদিন একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এর একটি তদন্ত করে দোষী কারা তাদের নাম জাতির সামনে প্রকাশ করা হবে। কেন এই অপরাধটা তারা জাতির সাথে করলো, মানুষের সামনে কেন এই অন্যায়টা তারা। ধন্যবাদ ডক্টর লেনিন চৌধুরী। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে আছি। শোয়েব চৌধুরী, আপনি বলুন যে এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে আমাদের নানা রকম আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, বিভিন্ন কথা বলেছেন, বলে যাচ্ছেন, কেউ কেউ বলে আবার দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে গেছেন। এখন আমরা বিপদের ভেতরে আছি, অর্থাৎ রাত পোহালেই আগামীকাল কি ধরনের দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে তার জন্য আমাদের অন্তর, আমাদের অর্থাৎ আমরা থরথর করে কাঁপছে সারা দেশ। আপনি কি বলবেন যে কি করণীয় বা কি করা যেতে পারে? আপনার কি বক্তব্য আছে? দেখুন, প্রথমত ইশতিয়াক ভাই কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন সমস্যাটি কোথায়, এবং কামরুল ভাইও কিছুটা, উনি হয়তো ওনার কিছুটা দুর্বলতা আছে বিধায় হয়তো স্পষ্ট করেন নাই, কিন্তু ইশতিয়াক ভাই কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার ব্যাপারটি আমার মনে হয় শুধু কি আমলাতান্ত্রিক জটিলতা প্ল্যানিং যদি করা হয় তাহলে সেখানে আমি আপনাকে বলি কেন এটি না, কেন এটি কারণটা হচ্ছে যে আপনাকে যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর যে বা স্বাস্থ্য সংক্রান্ত যে ইস্যুটি, এটি কিন্তু একটা প্রফেশনালদের ইস্যু, এটা কিন্তু ব্যুরোক্রেসির পার্ট না। না, কেন দেওয়া হলো না? শোয়েব চৌধুরী, আপনি বলুন যে এটা আমলাতান্ত্রিকতা তাদের উপর আপনারা চাপানোর চেষ্টা করছেন, কিন্তু একটা রাজনৈতিক সরকার আছে যেখানে এখন আপনি একটু দেখেন যে কালকে দেখলাম যে স্বাস্থ্য সচিব পরিবর্তন হয়েছে। আমাদের অবজারভেশন যেটি হচ্ছে যে স্বাস্থ্য ক্যাডার নামে একটি ক্যাডার আছে এবং বিসিএস দিয়ে তারা যায় ওখানে, তাহলে আপনি ওই জায়গার সচিবটি কি স্বাস্থ্য ক্যাডার থেকে হইতে পারে না? নাম্বার ওয়ান, আপনি প্রশাসনিক রিফর্মে যান নাই। যেহেতু প্রশাসনিক রিফর্ম নাই, কিন্তু আমি বলতেছি যে টেকনিক্যাল কমিটি বিভিন্ন কিছু গঠিত হলো, রাজনৈতিক সরকার তো আছে সেখানে। এখন দেখা যাচ্ছে যে তবে একজন ডাক্তার হতে পারতো স্বাস্থ্যমন্ত্রী। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ব্যুরোক্রেসিতে প্রফেশনালদেরকে গুরুত্ব দিতে হবে, যে যার যার প্রফেশন। আমি মনে করি এবং আমি আরেকটি জিনিস মনে করি যে সাউথ এশিয়ার মধ্যে আমাদের টেস্টের রেট সবচেয়ে কম, এবং কি ভুটানের চাইতে একসময় সবচেয়ে দরিদ্র দেশ ভুটানকে বলা হতো, তাদেরও আমাদের চাইতে বেশি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এখন দ্রুত লকডাউনের পাশাপাশি টেস্টের সংখ্যাটি বাড়াতে হবে, মিনিমাম অন্তত 20-25 হাজার ডেলি হইতে হবে, কিন্তু এটা এখনো হয় নাই। আমি মনে করি আমাদের রোগ নির্ণয় করতে হবে এবং তার মাধ্যমে আমাদেরকে সামনের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে। ধন্যবাদ। আপনি 30 সেকেন্ডে বলবেন, আলোচনায় প্রান্তে আছি, যে আর কি করণীয়? আপনি আগেই বলেছি যে রাতে কি দুঃসংবাদ আসে, জানি না, একটি রেকর্ড আরেকটি ভাঙছে, প্রতিদিন রেকর্ড ভেঙে ভেঙে আরেকটি নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। আপনি সংক্ষেপে বলেন, খুব 30 সেকেন্ডে বলবেন। আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে একটা কথাই আমি সরকারের কাছে অনুরোধ করব, যে মানুষ আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, মানুষের জনস্বাস্থ্যের জন্য আপনি একটু কড়াকড়ি হন, আপনি মানুষকে বাঁচাবার উদ্যোগ নিন, একটা কারফিউর মতন একটা লকডাউন দিন, এবং আপনি এরপরে 25 দিন পরে নিশ্চয়ই বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ আমাদের সামনে উপস্থিত হবে, যদি এটা আমরা করতে পারি। ধন্যবাদ। ডক্টর কামরুল সরকার, আপনি যদি 10 সেকেন্ডে বলেন। আমাকে প্রথম কথা হলো যে ভুল মানুষ, ভুল পথ, ভুল সিদ্ধান্ত নিয়ে বেশি দূর এগোনো যায় না। আমি মনে করি যারা একটু খোঁজ খবর রাখছে বাংলাদেশের, তারা সবাই জানে কি করতে হবে, কিন্তু আমরা জানি না কেন সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে না। আমি পরিষ্কারভাবে মনে করি এই মুহূর্তে আমাদের স্বাস্থ্যবিধির সাথে, সাধারণ যে স্বাস্থ্যবিধি, সেখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই যদি আমরা দেশটাকে রক্ষা করতে চাই। সে কারণে আমরা মনে করি আপনি লকডাউন যদি নাও দিতে চান, কিন্তু স্বাস্থ্যবিধি মানতেই হবে। যেখানে জীবিকার জন্য যদি কিছু বলে, ওখানে কিন্তু কঠোরভাবে, আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া উচিত। তারা যত্রতত্র যেখানে গ্রামে গঞ্জের সর্বত্রই তারা ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠানটি পুনর্প্রচার হয় রাত 3টায়, দেখার আমন্ত্রণ। আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি সপ্তাহের শুক্র, শনি এবং রবিবার সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।